আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি বাংলা প্রথম পত্রের স্পেশাল ক্লাস নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক মাস পর বাংলার একটা স্পেশাল ক্লাস নিয়ে উপস্থিত হতে পেরেছি। আজকে আমাদের 7 নভেম্বর 2025। আমি খুশি হলাম, মাশাআল্লাহ তোমরা আজকে অনেকে জয়েন করছো। এখানে উত্তেজিত ব্যাচ 27-এ অনেক আছো, 26-এ অনেক আছে। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমি নামগুলো বলতেছি: আদিবা, আনিকা, অর্ঘ্য, তামান্না, জয়ন্তী, আয়েশা সিদ্দিকা, খাদিজা, লিমন, রাহাত, সোহান, মিম, মিরাজ, রত্না, রিয়াজ, রিফাত, রচনা, সাদিদ, সাইমা, সানজিদা, সুমাইয়া, ইভা, নাজনীন। থ্যাংক ইউ সো মাচ। আরও অনেকে জয়েন করছো, নাম বলতে পারলাম না। তো এখন বলি, আমাদের এখনকার যে সামনের তোমাদের নিয়ে স্বপ্ন দেখার পথ চলে, সেটা হচ্ছে সাজেশন ভিত্তিক পড়ালেখা। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় আমাদের ক্লাসে 23 জন, অনেকজন উপস্থিত। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। তো যেটা বলতেছিলাম, আমরা এখন থেকে চেষ্টা করব যেই সাবজেক্ট তোমাদের পড়ে, বাংলা হোক, ইংরেজি হোক, আইসিটি বা যে কোনো সাবজেক্ট, আমি চেষ্টা করব তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য। এই সাজেশনটা দৈনিকও হইতে পারে এবং সপ্তাহে ভিত্তিক হইতে পারে, মাসিক হইতে পারে, বাৎসরিক হইতে পারে। সাজেশন দিলে তোমার কাছে পড়াটা খুবই সহজ হবে। চলো শুরু করি। আমাদের সাহিত্য পাঠের যে অংশটা আমরা আজকে পড়বো, গদ্য থেকে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের একবারে নতুন যে পরিবর্তন করা বই, সেটা। তো আমাদের একবারে স্পেশাল যে প্রশ্ন, যে গল্পটা আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন। তো আমরা একটা বের করি, জাস্ট তোমরা দেখো একটু। যার কাছে বই আছে বই বের করতে পারো। আমাদের তো আসলে অনেকগুলো সূচিপত্রের গদ্যের মধ্যে রয়েছে মোট 28টা প্রশ্ন, 28টা গদ্য। এগুলো সব আসবে না, এখান থেকে সিলেক্টিভ কিছু পড়তে হবে। এরপরে কবিতা অংশের মধ্যে রয়েছে মোটামুটি 28টা, এগুলো তো সব আসবে না, এগুলো আমাদের সিলেক্টিভ পড়তে হবে। এখন তোমাদেরকে আমি বলি, স্যার এই বইটা, এইটা না অন্যটা পড়ান। অন্যটা বলতে বুঝতে পারলাম না স্যার, আমার তো এটা মেন বই। বোর্ড বই তো সবার কাছে আছে, মাশাআল্লাহ প্রায় 24 জন এই মুহূর্তে। মেন বই তো সবার কাছেই থাকবে, অন্য বই তো পড়ার কথা না। মেন বইটা আমরা পড়বো, কারণ মেন বই তো সবার কাছে আছে। হ্যাঁ সাদিদ, খেয়াল করো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা এখন যাই, আমাদের যাদের কাছে বই আছে আমরা বই বি করি। হ্যাঁ, এটা আছে একটা আমরা গল্প আসলে এটা আমাদের কিন্তু মানে সিলেবাসের, এই বর্তমান সিলেবাসের মধ্যে তেমন নাই, এটা বাহিরে। আমরা 2 নাম্বার থেকে শুরু করব। বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমরা পেজটা বের করি। গদ্যটা অন্য বইতে, হ্যাঁ হ্যাঁ আছে আছে, সমস্যা নাই। কিন্তু আমরা তো পড়বো যেটা, এটা এটা আছে যেটা আমি পড়বো এখন, এটা তোমাদের 27 সিলেবাসে অবশ্যই আছে। হ্যাঁ, আচ্ছা এটা পড়ছো? আচ্ছা বলি সাদিদ, আসলে তো আমার ক্লাসটা আজকে নতুন, বুঝছো? নতুন বলতে কি, অনেকদিন পর বাংলা ক্লাস নিচ্ছি। যদি তোমার পড়া থাকে কোনো সমস্যা নাই, তুমি দেখতে পারো, কিন্তু আমার তোকে পড়াইতে হবে, কারণ এটা তো আমার প্রথম, মানে এই ব্যাচটা নিয়ে প্রথম ক্লাস। এটা আগে তো পড়াইনি, তেমন পড়াইছিলাম অনেক আগে, তেমন খেয়াল নাই অনেকের। তো অনেকে নতুন এই জন্য আর কি জয়েন করলো, এই জন্য আমি পড়াচ্ছি আবার। হ্যাঁ, আচ্ছা বলি শোনো, এখন কথা হচ্ছে অফলাইনে তো অনেকেই পড়ছো, এটা জানো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলি অফলাইনে পড়ছো জানো, ঠিক আছে, কিন্তু আমি তো পড়াইনি। এখন তো হচ্ছে আমাকে তো একটু পড়াইতে হবে, তাই না? এখন যদি আমাকে পড়াতে হবে, এখন তোমরা দেখো একটু। হ্যাঁ, থ্যাংক ইউ অর্ঘ, জয়েন, সরি রুদু জয়েন করছো। তো এখন অফলাইনের কথা চিন্তা করলে তো হবে না, আমার দিক থেকে চিন্তা করে পড়াইতে হবে। অফলাইনে পড়ছো সমস্যা নাই, রিভিশন হয়ে গেল বা পড়লা দেখলে আর কি, এই আর কি, ঠিক আছে? আচ্ছা আমি বলি শোনো, এখন বাংলা যে গদ্যটা, হ্যাঁ হ্যাঁ আমি পড়াচ্ছি, দেখো। তো একটা ফরা 3-4 স্যার আপনার মতো পড়া আপনি। হ্যাঁ হ্যাঁ ওটাই বললাম আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলতেছি খেয়াল করো, তো বাংলা গদ্য পড়ার জন্য আমাদের কিন্তু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বাংলা গদ্য, আচ্ছা আমি পড়াই, শোনো শোনো, আমি শুরু করতেছি, কেউ SMS দিও না, আমি পড়াচ্ছি, খেয়াল করো। তো বাংলা গদ্য পড়ার জন্য আমাদের নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, আমাদের বাংলার যে অর্থগুলো আছে না, এই অর্থগুলো বুঝতে হবে। এখন অনেক বাংলা অর্থ আছে যেগুলো আমরা আসলে অনেকে বুঝতে পারি না, এই জন্য আমার কী প্রয়োজন? এই জন্য দেখা যায় আমাদের একটা সহায়ক বই প্রয়োজন। বাংলা বোর্ড বইয়ের পাশাপাশি একটা বই প্রয়োজন। এই বইটা তোমার গাইডও হইতে পারে বা অন্য যে কোনো একটা প্রকাশনী বই হইতে পারে। তো আমি সেই ক্ষেত্রে তোমাদেরকে সাজেস্ট করব, বাংলার জন্য তোমরা যদি চাও কেউ গাইড কিনবা, তাহলে রয়্যাল গাইড কিনতে পারো। রয়্যাল গাইড, হ্যাঁ রয়্যাল গাইডটা অনেক ভালো। আমি যে কোচিংয়ে পড়াই, আমি তো আসলে বাংলা পড়াই না। হ্যাঁ হ্যাঁ, আমি তো পড়াই হচ্ছে হায়ার ম্যাথ, তারপর হচ্ছে আইসিটি, এগুলো পড়াই। কিন্তু বাংলাটা
যে যে স্যারে পড়ে আর কি, সেই স্যারে সবাইকে রয়্যাল কিনতে বলছে এবং রয়্যাল থেকে অনেক ভালো ব্যাখ্যা পাওয়া যায়। তো যারা এখনও বাংলা গাইড কিনতে চাও, চিন্তা করতেছো, অবশ্যই রয়্যাল কিনবা। এটা হচ্ছে সাজেশন। চলো শুরু করি। তো আমাদের এই যে গদ্যটা লিখছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে লেখকের যে পরিচিতিটা আছে এটা আমাদের পড়তে হবে। তো আমি এটা পড়াচ্ছি না, তোমাদেরকে বলি এখানে কি কি প্রয়োজন আছে। লেখকের জন্মসাল, মৃত্যুসাল এটা পড়লে কমন পাওয়া যায় খুবই কম। তবে দেখা যায় যে কিছু কিছু লেখক থাকে যেগুলো হচ্ছে তোমার মানে কি জানি বলে এটা, প্রসিদ্ধ লেখক, যেগুলোর নাম জন্মসাল মৃত্যুসাল আসে, যেমন কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে কি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এদের জন্মসাল মৃত্যুসাল আসে। কিন্তু মানে যেগুলো কম গুরুত্বপূর্ণ লেখক তাদের জন্মসাল মৃত্যুসাল তেমন আসে না, তারপরে পড়ে যাবো আর কি। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন করছো, অর্ঘ্য। অর্ঘ্য বলতেছো কি এখানে যে স্যার লেকচার ভালো না রয়্যাল নিব, পাঞ্জারি কেমন স্যার? হ্যাঁ আমি বলি, আসলে পাঞ্জারির চেয়ে নিউটন লেক আর হচ্ছে তোমার রয়্যাল সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো তোমার রয়্যাল, রয়্যাল নিতে পারো এক কথায়। যেখানে ছিলাম, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো। হ্যাঁ আচ্ছা, এবার খেয়াল করো যেখানে ছিলাম। নেক্সট, এখন আমরা এই জন্মসাল মৃত্যুসালটা নিলাম। এখন কথা হচ্ছে আমাদের পরের বিষয়টা কি? পরের বিষয় হচ্ছে আমাদের একটা লেখক সে কোন কোন উপন্যাস লিখছে, কোন কোন গল্প লিখছে। আচ্ছা সমস্যা নাই, একটা হলেই হয়, লেকচার হোক, পাঞ্জারি নিবা না, লেকচার বা হচ্ছে রয়্যাল, যেকোনো একটা নিলেই হবে। আমি বলি শোনো, পরবর্তী শাসন হচ্ছে একটা লেখক কোন উপন্যাস লিখছে, তারপরে কোন গল্প লিখছে, তারপরে হচ্ছে কোন সাহিত্য লিখছে, এগুলো মুখস্থ করতে হবে। আর আমাদের কিছু কিছু সাহিত্য থাকে যেগুলো অনেকটা বিখ্যাত, এই সাহিত্যর নাম মুখস্থ করতে হবে। এটা হচ্ছে স্পেশাল এমসিকিউর জন্য সাজেশন, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে জন্মসাল মৃত্যুসাল মুখস্থ করবে এবং হচ্ছে যে সাহিত্য রচনা করে সেই সাহিত্যের নামটা মুখস্থ করবে, কারণ সরাসরি সাহিত্য থেকে প্রশ্ন আছে এমসিকিউতে যে এই সাহিত্যটা কোন লেখক লিখছিল, এগুলো বলতে হবে। এই হচ্ছে সাজেশন। তো চল আমরা শুরু করি। হ্যাঁ, মেন বইয়ের পড়াটা শুরু করি, আর কিছু বলতেছেন এখানে। তো আমাদের এখানে মেন বইতে কিন্তু পয়েন্ট আকারে মোটামুটি লেখা আছে অনেকগুলো, 1 থেকে 5 পেজ পর্যন্ত প্রায় মোটামুটি লেখা আছে কি 13টা অংশ। তো আমি যাই, শুরু করি। হ্যাঁ, প্রথমে কি লিখছে আমরা দেখি। প্রথমে বলতেছে দাগায় দেন। আচ্ছা, যেগুলো দরকার আমি বলে দিচ্ছি, আমি যেগুলো প্রয়োজন একবারে স্পেসিফিক আমার কাছে পিডিএফ আছে। হ্যাঁ বলো বলো। স্যার কিছু বলি না, বললাম যে প্রশ্ন থাকলে আগ্রহ যে ক্লাসের শেষে যদি আমরা সবাই বলি, এখন আপাতত ক্লাসের টাইমে না বলি। না না ঠিক আছে, প্রশ্ন বলতে পারে, তবে ভয়েসে বললে ভালো, কারণ কি স্পিকারে চ্যাট বক্সে বললে দেখা যাবে অনেকে দেখতে সমস্যা হবে, এটাই। স্যার ক্লাসের শেষে যা প্রশ্ন সব করবো, এখন আপনি পড়ান আপনার মতো। হ্যাঁ ঠিক আছে, মানে ক্লাসে আমরা, ঠিক আছে ক্লাসে তো প্রশ্ন করবো যখন প্রয়োজন প্রশ্ন হবে, কিন্তু যে প্রশ্নগুলো আমার প্রয়োজন সেগুলো আমরা ভয়েসে করলে ভালো হবে, কারণ কি দেখা যায় বললে সামনে যদি বলি তাহলে দেখা যাবে চলে আসবো, অনেকে দেখতে সমস্যা। যাই হোক আমরা খেয়াল করি, দেখো। তো এক নম্বর যে লাইনটা আমরা দেখি কি বলছে। এক নম্বর বলতেছে যশের জন্য লিখবেন না, মেন আলোচনা আমি বলতেছি। এখন এই যশ মানে কি? যশ মানে হচ্ছে খ্যাতি বা তোমার হচ্ছে গুণগান, যেটাকে আমরা বলি ভাইরাল আর কি। হ্যাঁ আচ্ছা ওকে, থ্যাংক ইউ। এবার দেখো কি এসএমএস দিও না। তো আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলতেছে যে আপনি লিখবেন, যাই লিখেন যশের জন্য লিখবেন না, অর্থাৎ আপনার খ্যাতি হবে, নাম হবে, এই জন্য লিখবেন না। তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হবে না। অর্থাৎ তুমি যদি কিছু লিখতে চাও, এই লেখাটা যদি চাও যে এই লেখাটা পড়া সবাই চমকে উঠবে এবং তোমার গুণগান সারা পৃথিবী ছড়িয়ে যাবে, এই জন্য তুমি লিখতে চাচ্ছ, তবে যে এইটা যদি করতে চাও তাহলে তোমার যশও হবে না, মানে কি তোমার গুণগানও হবে না, তোমার লেখাটাও ভালো হবে না। তো লেখা ভালো হইলে যশ আপনি আপনি আসবে। অর্থাৎ তোমার লেখা যদি ভালো হয়, তুমি গল্প লেখো, উপন্যাস, সাহিত্য যাই লেখো, তোমার যদি লেখার মধ্যে মাধুর্য থাকে, লেখার মধ্যে প্রকৃতির, মানুষের মনোভাব সবকিছুই সুন্দরভাবে থাকে, তাহলে মানুষ তোমার বই এমনিতেই পড়বো এবং কি তোমার গুণগান সারাদিকে ছড়িয়ে পড়বে। শুধু শুধু তোমার গুণগান ছড়ার জন্য তুমি লিখবা না, তুমি লিখবা মানুষের জন্য, মানুষের জীবনের জন্য, সুখ দুঃখ বেদনা হাসি আনন্দ, মানুষ যেভাবে সমাজে সারভাইভ করে সেই বিষয়গুলো তোমার লেখার মাধ্যমে, উপন্যাস, সাহিত্য, কবিতার মধ্যে ফুটিয়ে তোলো। মানুষ যদি এগুলো পড়ে, অবশ্যই মানুষ দেখবে তোমার লেখাটা ভালো, মানুষের জন্য তুমি কথা বলতেছো, সেই হিসাবে মানুষ তোমার লেখাটাকে পছন্দ করে গ্রহণ করবে এবং তোমাকে সবাই চিনবে, জানবে। এটা হচ্ছে মূল কথা। সবাইকে বুঝতে পারছো লাইনটার ব্যাখ্যা? জি ভাইয়া।
তো এমন কিছু এমন কিছু লিখতে যাও না যেটা লিখতে গিয়ে তুমি অতক্ষ মিথ্যা কথা বলতেছো, মিথ্যা বলে বানায় অনেক কিছু লিখতেছো, যার কারণে মানুষের কাছে মনে হবে এটা কি কাল্পনিক বা বানোয়াট। এটা মানুষ পড়বে, সাময়িক সে খুশি হবে, কিন্তু সত্যি সত্যি সে তোমার প্রতি একটা বিরূপ আচরণ করবে। কারণ কি, এগুলো সব মিথ্যা, এগুলো কখনো বাস্তবে হবে না। তো মানুষের এই সামান্য খুশির জন্য বা মানুষের সামান্য হাসির জন্য তুমি মিথ্যা বানিয়ে মানুষের মন জয় করো না, দিন শেষে তোমারই লস হবে, তো তোমার খ্যাতি হবে না। এটাই 2 নাম্বার, টাকার জন্য লিখবেন না। বঙ্কিমচন্দ্র বলতেছে আমাদের বর্তমানে যারা লেখালেখি করে আর কি, যেমন আমাদের যে বিশিষ্ট লেখকগুলো আছে, একজনের নাম বলো তো যে লেখে, বই লেখে, উপন্যাস, সাহিত্য, কবিতা, বলো, অনেকে তো লেখে, একজনের নাম বলো তোমরা। আলহামদুলিল্লাহ প্রায় 25 জন জয়েন করছো, খুশি হলাম। বলো, একটু নাম বলো শুনি। গল্প, বই রচনা, ছোট গল্প, উপন্যাস লেখে না, একজনের লেখকের নাম বলতে পারবো না? একজন বলো। বর্তমানে আছে এরকম জীবিত আছে, একজনের নাম বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জাফর ইকবাল, ওকে। তো এবার সোহান কি বলছে আমি এটা বুঝলাম না, কি বলছে এটা? দা আচ্ছা আচ্ছা, এটা আমি তো কখনো দেখি নাই, থট অফ বিল্লাল। ও আচ্ছা, যাই হোক, এখন বলি যে জাফর ইকবাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুমায়ুন আহমেদ আছে, জাফর ইকবাল আছে, ওনাকে বেঁচে আছে। হ্যাঁ, হুমায়ুন কি বেঁচে আছে? আমার তো খেয়াল নাই। হ্যাঁ, মনে হয় বেঁচে আছে। যাই হোক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো দেখো, আমরা যে পড়া আসি, হ্যাঁ, সবাই এবার লেস স্টার্ট টু মনোযোগ পড়া। তো এখন কথা হচ্ছে, যারা লিখতেছে, বঙ্কিমচন্দ্র বলতেছে যে আপনারা লিখবেন টাকার জন্য না, আপনারা লিখবেন মানুষের জীবনের জন্য, জীবনের মাননের জন্য, টাকার জন্য লিখবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং টাকাও পায়। ইউরোপ মানে ইউরোপ কান্ট্রির কথা বলতেছে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। বলছো SMS দিও না প্লিজ। তো ইউরোপে যারা লেখক আর কি, তারা টাকার জন্য লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়। কিন্তু আমাদের এখন সেই দিন নাই। আমাদের বাংলাদেশের কথা বলতেছে। ইউরোপ কান্ট্রিতে বসে যদি তুমি যে কিছু লিখতে চাও, তুমি লিখবা, সেই লেখা বইটা বিক্রি হবে অনেক, এবং তুমি টাকা পাবা, এবং কি লেখাটাও ভালো হবে। কিন্তু বর্তমান বাংলাদেশে তুমি কিছু লিখতে চাও, এই লেখাটা কিন্তু তোমার মার্কেটে প্রচার হবে কিনা, মার্কেট পাবে কিনা, এটা অনেক চিন্তার বিষয়। কারণ কি, মানুষ কিন্তু এত কষ্ট করে একটা বই কিনে পড়ে না। বাচ্চারা তো মেন বই পড়তে চায় না। এইচএসসি এসএসসি সময় যে মেন বই পড়তেছি আমরা পাশ করার জন্য, এই বই তো পড়তে চাই না। তো এত কষ্ট করে বই মেলাতে গিয়ে বই কিনে বই পড়বো উপন্যাসের মতো, আর উপন্যাসগুলো তো বিভৎস, এক লাইন পড়লে আরেক লাইনে কি বলছে আগামাথা কিছুই বোঝা যায় না। সব বইয়ের কথা বলতেছি না, যারা সাহিত্য আর কি রচনা করে, সাহিত্যের ভাষায় লেখে, একটা বাক্যে যা লিখছে। হ্যাঁ বলো। আমি শুধু আধুনিক উপন্যাস গুলো পড়ি, কিন্তু আগের জন্মের উপন্যাস লেখা গেছে তাদের গুলো পড়ি না। হ্যাঁ, তখন দেখা যাবে আসলে যে উপন্যাসগুলো কঠিন, না বলি শোনো, আসলে দেখা যায় যে উপন্যাসগুলো কঠিন সেগুলো আসলে পড়লে বোঝা যায় না। যেমন দেখো, তুমি বাংলা যে আছে, বাংলা পড়লে অনেক কিছু বুঝবা না, এই উপন্যাস কি, অনেক সময় মনে হবে কি এই বই ছিঁড়া ফেলা দাও, এই হচ্ছে অবস্থা। তো আসলে আমরা বাংলা ভাষার যে মানুষ, আমরা আসলে শিক্ষিত না এতটা। আর আমরা যদি শিক্ষিত হইতাম তাহলে বাংলা উপন্যাস বুঝতাম, আর বাংলা বইমেলা থেকে বই কিনে পড়তাম। কিন্তু আমরা শুধু চাই না এগুলো পড়তে, আমরা মেন বই পড়তে চাই না, আমরা বাংলা বই কিনে পড়বো উপন্যাসে, এত তো মানুষের পড়ে যায় নাই। বাঙালিদের সব হচ্ছে এটা, বুঝছো? সবার কথা এক বলতেছি না। তো বলতেছে, কিন্তু আমাদের এখন সেই দিন হয় না, বাংলাদেশের এখন সেই দিন হয় না, এখন অর্থের উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, ওয়েট, আমি পড়াচ্ছি, পড়ার মধ্যে দু একটা কথা হইতেই পারে, এটা নিয়ে মন খারাপ করো না বা মাইন্ড করো না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বলি, শোনো আমি বলি, পড়ার মধ্যে দু একটা কথা হইতেই পারে, একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখো আর কি। তো বলতেছে যে এখন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। অর্থাৎ বলতেছে যে আমরা যদি এখন অর্থের উদ্দেশ্যে লিখতে যাই, তাহলে মানুষকে খুশি করার প্রবৃত্তিটা বেড়ে যায়। আমি মানুষকে খুশি করতে যাচ্ছি, মানুষ খুশি হলে আমার বইটা কিনবে, যদি মানুষ খুশি না হয় আমার বইটা পড়ে তো কিনবে না। তো আসলে দেখা যায় আমরা বাংলাদেশি যারা আছি, যারা লিখতে চাই, অর্থে যদি লিখতে চাই, তাহলে মানুষের যে খুশি হওয়ার ব্যাপারটা, এটা কি প্রবল হয়ে পড়ে। আমি কিছু মিথ্যা কথা বলবো, কৌতুক বলবো,
বানা জানা কিছু বইলা লিখে দিব, এটাই আমার বইটা বাজার বিক্রি হবে, মানুষ বেশি বেশি কিনবে। তো যদি আমরা অর্থের জন্য যদি কিছু বই লিখতে চাই, তাহলে আমাকে দেখা যাবে সত্য মিথ্যা মিলিয়া মানুষের মন জয় করে লিখতে হবে। আর মন জয় করে লিখতে গেলেই সমস্যা। কোথায়? আচ্ছা, আমার ওই যে নেটটা একটু স্লো হয়ে গিয়েছিল, তো দুঃখিত, ওই যে নেটটা স্লো হয়ে যাতে চলে গেছিলাম। আচ্ছা বাচ্চারা, চলো আমি শুরু করি। হ্যাঁ, আমার ক্লাস চলতেছে, দেখো এবার দেখো, হ্যাঁ সবাই দেখতেছো শুনতেছো, আমি চলে আসছি, নেটটা একটু স্লো হয়ে যেন চলে গেছিলাম। সব ক্লিয়ার আছে, দেখা যায়? তাতেই বলো। সব ক্লিয়ার শুনতেছো? ওকে, আমরা শুরু করলাম। ওকে দেখো, শুরু করি। আচ্ছা, তো যেখানে বলতেছিলাম আর কি, হ্যাঁ এই যে আমি আসি, আমি এখন চলে আসি, দেখো। তো এবার বলতেছে যে এখন আমাদিগকে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত হবে ও অনিষ্ট হয়ে উঠবে। অর্থাৎ আমাদের দেশের মানুষের যে চাহিদা, চাওয়া পাওয়া, দেখা যাবে, একটু কষ্ট করে দেখো, যদি পারো লিঙ্কটা কেটে দিয়ে আবার জয়েন করো, যদি নেট সমস্যা। আমার তো ঠিক আছে, এখন নেট কানেকশন ঠিক আছে, একটু কষ্ট করো। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আমরা যদি মানুষের রুচি চিন্তা করে লিখতে চাই, তাহলে মানুষের মন জয় করতে পারবো না। যদি মন জয় করতে যাই, আবার লেখা ভালো হবে না। ঠিক আছে, হ্যাঁ একটু SMS দিও না। ওকে, এবার 3 নাম্বার, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতি কিছু মঙ্গল সাধন করিতে পারবেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, অবশ্য লিখবেন। অর্থাৎ তোমার যদি মনে হয় তুমি এমন কিছু লিখছো যা লিখার ফলে মানুষের কিছু মঙ্গল হবে, মানুষের জীবনের মান উন্নয়ন হবে, যদি এরকম কিছু হয়, বা মানুষের মনের সৌন্দর্য বৃদ্ধি পাবে, বা মানুষ খুশি হবে, যদি এরকম কিছু সত্যি সত্যি ঘটে তোমার লেখার মাধ্যমে, অবশ্যই তুমি লিখবা। কথা কি বুঝছো? আচ্ছা ওকে, আচ্ছা একজন প্রশ্ন করছো, প্রশ্ন বুঝি না, আবার বলতে হবে প্রশ্ন, আমার একটু বলো জোরে। এখানে তো মানুষও বলতে পারতো, কেন মনুষ্য জাতি বলছে? কোথায় জানি বললো? আচ্ছা কোন জায়গায়? 3 নম্বরে। ও 3 নাম্বার। আচ্ছা আশা বলি, শোনো, এখন কথা হচ্ছে মানুষ বলতে পারতো, এখন কথা হচ্ছে একটা কথা উপন্যাসে বলা একটা, স্বাভাবিকভাবে বলা একটা, তাই না? মানুষ মানে মানুষ, শুধু মানুষ, আর মনুষ্য জাতি। মনুষ্য জাতি মানে হচ্ছে কি, মানুষকেই বোঝায়। এখন এই কথাটা মনুষ্য জাতি এটা বললেও মানুষকেই বোঝাবে, শুধু মানুষ বললে মানুষকেই বোঝাবে, কিন্তু উপন্যাসের মধ্যে একটু সৌন্দর্য হচ্ছে কি, একটু বড় করে লেখা, বা একটু তোমার রূপক অর্থে লেখা, এজন্য কি মানুষকে মনুষ্য জাতির মতো বলছে, যাতে একটু সৌন্দর্য হয়, কথাটা মাধুর্যতা ফিরে পায়। কথা বুঝছো? আচ্ছা থ্যাংক ইউ। এটা তো উপন্যাস না, এটা গল্প না। ওটা যাই হোক, উপন্যাস গল্প যাই, কথা হচ্ছে যে তারা আর কি চায় একটু সৌন্দর্য করতে, এজন্য আর কি একটু বড় করে লেখে, সে জিনিসটা বড় করে লেখে, এটাই আর কি মূল কাহিনী। আচ্ছা দেখো এবার নেক্সট, হ্যাঁ এবার খেয়াল করো। তো বলতেছে এরপরে যে যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালার প্রভৃতি নিচ ব্যবসায়ীদের সঙ্গে গণনা করা যেতে পারে। অন্য উদ্দেশ্য মানে কি, টাকা পয়সা ইনকামের জন্য যারা লিখতে চায় তাদেরকে কিন্তু নিচু শ্রেণীর মানুষের সাথে তুলনা করা হয়। যাত্রাপালা যারা, যাত্রাওয়ালা মানে কি জানো, যারা বাদ্যযন্ত্র দিয়া, নাচ গান, নাটক মাটক দিয়া মানুষকে কৌতুক দিয়ে ছলনাময় করে একটু হাসায় আর টাকা উপার্জন করে। ঠিক আছে, এটা হচ্ছে কি, হ্যাঁ বলো স্যার। বলো। ওই যে 2 নাম্বার যে একটা প্যারাটা সেখানে যে বলছিল যে এখন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে, এই লাইনটা একটু ব্যাখ্যা দেন তো। আচ্ছা বলি, এখন কথা হচ্ছে তুমি একটা বই লিখবা, এই বই যদি তুমি লিখতে চাও সাপোজ টাকা ইনকামের জন্য, জাস্ট তোমার বইটা বিক্রি হবে। এখন এই বইটা যদি বিক্রি হতে চায়, মানুষকে কিন্তু খুশি করতে হবে। কথাটা ভালো বলছো, মানুষকে খুশি করতে হবে। লোকরঞ্জন প্রবৃত্তি মানে মানুষকে খুশি করা, মানুষকে খুশি করার আগ্রহ তোমার ভিতরে প্রচুর হবে। তো তুমি কি করবা, সত্য মিথ্যা মিলায় একটা গল্প বানাবা, যেই গল্পে মিথ্যাও আছে। তো মিথ্যা গল্প, মিথ্যা কৌতুক পড়া মানুষ হাসবো, মানুষ খুশি হবে, তোমার বইটা বেশি বিক্রি হবে, তুমি টাকা পাবা। বুঝছো? হ্যাঁ, তারপর লাইনটা যে বলছে যে সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা
বিবেচনা করে লোকজন করতে গেলে তখনও সমস্যা হবে। তাহলে কি করতে হবে? আচ্ছা আচ্ছা, এখানে বলতেছে যে মানে সাধারণ আমাদের মানুষের রুচি কি, আমাদের রুচি কিন্তু এই বই পড়া না, আমাদের রুচি হচ্ছে জাস্ট কোন রকম পাশ করা পরীক্ষা দিয়ে। এখন আমাদের পাঠকের রুচি হচ্ছে আমরা যে ভাষাটা বুঝি, আমরা তো সাহিত্যের ভাষা বুঝি না, আমরা কি বুঝি, বাংলা ভাষাটা বুঝি। আমাদেরকে যদি কোনো কিছু লিখতে হয় আমাদের মানুষের রুচির মতো লিখতে হবে, মানুষ যা চায় তাই লিখতে হবে। সাপোজ তুমি চাচ্ছ একটা বিষয়, তোমার দোকানদার দিল আরেকটা জিনিস, তুমি কি চাবা ওটা নিতে? নিতে চাবা না। সাপোজ তোমার প্রয়োজন এখন কি, এখন রাতের খাবার খাওয়া প্রয়োজন, এখন তোমাকে বললো তোমাকে আমি রাতের খাবার না খাওয়া তোমাকে ঘুম পাড়া রাখবো, এখন তুমি এটা মানতে চাও? তুমি তো মানতে চাও না, কারণ কি তোমার প্রয়োজন যা তুমি তাই চাচ্ছ। এখন তোমার তোমার প্রয়োজন মতো যদি না মিটে, রাতের খাবার না দিলে তো রাতে ঘুমই আসবে না। হ্যাঁ গুড, এই তো মানে ঘুম আসবে না। এখন কথা হচ্ছে যে এখন এই জিনিসটা তো প্রয়োজন, তোমার রুচির মতো তোমাকে লিখতে হবে, লিখতে হবে আমাদের। এখন যদি না লিখো তাহলে কিন্তু এটা হবে না, বা মার্কেটে এটা পাবে না, মার্কেট পাবে না আর কি, এই হচ্ছে মূল কথা। ওই যে এছাড়া এখন তো বললো যে রুচি ও শিক্ষা বিবেচনা করে মানে এইভাবে লিখলে তাহলে নাকি বিকৃত হবে, অনিষ্টকর হবে। এটা আবার কেমন কথা? মানে তোমার লিখলে তো আর রুচি, ভালো হবে। আচ্ছা বলি শোনো, আসলে আমরা যদি লিখতে চাই তোমার রুচি আর শিক্ষা বিবেচনা করে, তাহলে মানুষের মনোরঞ্জন মানে কি মানুষকে খুশি করতে গেলে উপন্যাসের যে অর্থটা এটা বিকৃত হবে। মানে উপন্যাস লিখতে গেলে মানুষ বুঝবে না, আর মানুষের ভাষা লিখতে গেলে উপন্যাসের কথা হবে না, এটাই বোঝাচ্ছে, বুঝছো? উপন্যাস মানে লিখতে বলতেছে যে মানুষের রুচি দিয়ে না লিখতে, এটাই বলছে, তাই তো? মানে অত হচ্ছে মানুষ তো বুঝে চলিত ভাষা, উপন্যাসের ভাষা হচ্ছে তেরা তেরা ভাষা। এখন যদি তুমি মানুষের চলিত ভাষায় কোনো কিছু লিখতে যাও তাহলে উপন্যাসের ভাষাটা লিখা হবে না, উপন্যাসটা কি হবে, লঙ্ঘন করা হবে। আর উপন্যাস দিয়ে লিখতে গেলে মানুষের রুচিটা হবে না, মানুষ ও কি হ্যাঁ বুঝবে হ্যাঁ না। হ্যাঁ, এখন বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তো একটা ছবি দিয়েছো আমাদের সোহান, থ্যাংক ইউ সো মাচ সোহান, ছবিটা দেওয়ার জন্য খুশি হলাম। হ্যাঁ, তো এখানে দাগানো আছে, হ্যাঁ সোহান আসলে ওই যে দিয়েছে ওইটা কালেক্ট করে নিও, কোনটা ইম্পর্টেন্ট কোনটা কি হাবিজাবি সবই দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ সোহান দিয়েছো। হ্যাঁ বলো। 593 মানে কি করতে পারবেন? 500, ওই জায়গায় ছবিটা ভিতরে লিখছি। দাঁড়া আমি দেখতেছি একটু, 593টা কি, আমি তো দেখতেছি না। 593 এটা কি কোনো চলন সংখ্যা? আমার সঠিক খেয়াল না, এটা কিছু একটা হবে, আমি বুঝতেছি না, দুঃখিত, তুমি বলে দাও। 593 এত বছর আগে হয়তো কিছু একটা লিখছিল কেউ, ওটা ঘটনা হইতে পারে। না কিছু একটা হবে, এটা হয়তো সোহান বলতে পারবে, বলো বলো বলো। স্যার এটা হলো স্যার ইংরেজি সাল থেকে বাংলা সাল বাই করার নিয়ম। ও আচ্ছা, ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার নিয়ম। আচ্ছা এটাকে দেখা দিও, আমার তো আসলে ধারণা নাই তেমন। মানে হ্যাঁ বলো। স্যার আচ্ছা যদি 1894 থেকে 593 বিয়োগ দেন তাহলে ওর মৃত্যু সালটা বাইরে হবে বাংলাতে স্যার। ও আচ্ছা, ভালো কথা বলছো, তো আমি একটু দেখা দিই সবাইকে, একটু বলো তো আবার কি হবে। হ্যাঁ স্যার, দেখা দেন। আচ্ছা বলো, মৃত্যু সাল কত? মৃত্যু সাল হচ্ছে 1894, জন্মসাল ছিল 1868। হ্যাঁ আচ্ছা 1838। আচ্ছা, এখন কি করবো, প্রথমে 1838 লিখবো আমি, তাই তো? জি স্যার এটা লেখেন। আচ্ছা লিখলাম, তারপরে -593 মাইনাস করেন, -593 করলাম, ইকুয়ালস টু দেন সমান সমান দিলাম তো, এই যে এটা হলো ওর জন্মসাল বাংলাতে স্যার। ও বাংলা জন্মসাল, এটা কি খ্রিস্টাব্দ? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা স্যার বঙ্গাব্দ স্যার। হ্যাঁ এটা জানার উপকারিতা কি? বুঝছি, মানে বাংলাটাও লাগে, বাংলাটাও আসে, বুঝছো? এটা তো ইংরেজি স্যার, দেওয়া এটা কি সব কিছুর মধ্যে এটা হ্যাঁ প্রযোজ্য হবে প্রযোজ্য নাকি? হবে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বলি, সবকিছু থ্যাংক ইউ বলি। স্যার হ্যাঁ বলো। রবীন্দ্রনাথ ঠাকুর এটা ভিতরে যান, এটা ওরটা ভিতরে বাংলা সাল দেওয়া আছে তাহলে ভালো বোঝা যাবে। তাহলে স্যার, আচ্ছা তাহলে আচ্ছা, স্যার শুনেন। একটু দাঁড়াও দাঁড়াও, রবীন্দ্রনাথ দেখি, রবীন্দ্রনাথ তুমি কই গেলা? রবীন্দ্রনাথ 20। আচ্ছা সবাই বের করে দেখো, যেহেতু বলছে এটা হইতেই পারে স্বাভাবিক। হ্যাঁ বাংলা সালটা লেখা আছে, হ্যাঁ বাংলা লেখা আছে কি 1268। আচ্ছা এখানে 1861 থেকে বিয়োগ দিই। হ্যাঁ 1861 হচ্ছে তোমার ইংরেজি সাল, বিয়োগ দিব কি 300 কত, 93। 93। হ্যাঁ না 593 সরি সরি 500 সরি 500 সরি, 1861 বিয়োগ হচ্ছে 593, 1268। থ্যাংক ইউ সো মাচ, চমৎকার মিলে গেছে। হ্যাঁ ওয়াও, ভেরি গুড। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তাহলে তো জন্মসাল মুখস্থ রাখতে হবে। তাহলে স্যার যদি কারো বাংলা সালটা মনে থাকে তাহলে কি যোগ করলে হবে। ওরা
যোগ করলে হবে 93 সাথে যোগ করবে। হ্যাঁ ভেরি গুড, এটা বুঝে ফেলো, যোগ করলে হয়ে যাবে। ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে জন্মসাল বাংলা হয়ে যায়, বাংলার সাথে যোগ করে দিলে ইংরেজি সাল আসবে। ভেরি গুড, থ্যাংক ইউ সোহানকে। সোহানের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইলো। আপনাকে ধন্যবাদ স্যার। আমার শুনেন বলেন। হ্যাঁ বলো বলো স্যার শুনেন না, বলো বলো। স্যার কি বললো, কি বলছে কোনটার সাথে কোনটা যোগ করতে হবে? বাংলা সাল জানলে 593 যোগ করলে ইংরেজি আসবে, আর ইংরেজি সাল জানলে 593 বিয়োগ করলে বাংলা সাল আসবে, বুঝছো? স্যার তাহলে তো সবগুলো মুখস্থ, একটা না একটা তো মুখস্থ রাখতেই হয়। তাহলে মুখস্থ রাখতে হবে না এরকম কিছু আছে কিনা? আরে এরকম কথা। জীবনে যদি সবই এত সহজ হয়ে যায় তাহলে জীবনটা রেখে লাগবে। আরে তাই তো তাই তো। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম সোহান শিখাছো, খুশি হলাম। থ্যাংক ইউ সোহানকে অনেক। রেকর্ডটা সেভ করলাম।